আমি যখন ক্লাস 8-এ না 9-এ পড়ি, হ্যাঁ এরকমই হবে, তখন হচ্ছে আমাকে একজন মানে পছন্দ করলো। বুঝবেন। এখান থেকে হচ্ছে আমার বিয়ের পর আমার ফ্রাস্ট্রেশন শুরু। আচ্ছা, এটা আপনার জায়গা থেকে কখনোই মানে এটাকে আমি ইংরেজি শব্দ কি বলে, মানে আত্মসম্মানে লাগার জায়গাটা কি ছিল কিনা? কারণ আপনি যেহেতু একটা ফ্যামিলিতে বিলং করেন। এই কারণেই আমি আমার গার্লস গ্রুপ থেকে লাইভ হইতাম। তো আমার দাদার বাবার বাড়ি হচ্ছে কুমিল্লা, কিন্তু সেখানে আমার আব্বুরাই কখনো যান নাই। খিলগা গার্লস স্কুল, তারপর শহীদ বাবুল একাডেমি যারা ওখানে আছে, আমার স্কুল এই দুটাই। আচ্ছা, এমনিতে ভাই বোন কতজন ছিলেন? আমরা 3 বোন 2 ভাই, আমি সবার বড়। আপনি সবার বড়? এবং আমি আমার দাদুর বাড়ি নানুর বাড়ি সবার মধ্যে বড়, বংশের সবার বড়, দুই সাইডেই। আচ্ছা, খুব এভারেজ একটা স্টুডেন্ট, মানে খুব ভালো স্টুডেন্টও না, আবার ফেলও করি নাই কখনো এরকম। এবং আমার মেয়ে ফ্রেন্ড থেকে আমার ছেলে ফ্রেন্ড বেশি। মানে কেমন যেন আমি দেখতাম যে মেয়েদের মধ্যে একটু জেলাসিটা কাজ করে বেশি, কিংবা কম্পিটিশনটা কাজ করে বেশি। তখন থেকেই হচ্ছে আমি এই জিনিসগুলো দেখতাম যে আমার ছেলে ফ্রেন্ড যারা ছিল তারা খুব হেল্পফুল। যে কোনো একটা কিছু জিজ্ঞেস করলে হচ্ছে ওরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দিত, কিংবা একটা হেল্প চাইলে করতো। সো আমি 98-এর ব্যাচ ম্যাট্রিক। তো এরপর হচ্ছে আম্মা আমাকে গার্লস স্কুলে ভর্তি করে দিল। ছেলে ফ্রেন্ড বেশি কারণে? হ্যাঁ, এবং ছেলে ফ্রেন্ড বেশি কারণে তারপর খিলগা গার্লসে আমি যখন গেলাম, তখন হচ্ছে ফ্রেন্ড ছিল আমার, অনেক ফ্রেন্ড আমার। মানে আমি খুব মিশুক টাইপের একটা মেয়ে, এবং আমার ফ্রেন্ডশিপ খুব সহজে নষ্ট হতো না। এটার একটাই রিজন হচ্ছে আমার কোনো চাওয়া পাওয়া ছোটবেলা থেকেই না ছিল না। মানে আম্মু দেখা গেছে কি যে সেম এজের কাজিন, তাদের সাথেও আমাকে বেশি কথা বলতে দিত না। আছে না কাজিন ব্রাদার, যে উনি নিজে খুব মানে ইনসিকিউর থাকতো এই সোসাইটিটা নিয়ে। এবং আমার কিছুটা স্বভাব আমার মধ্যে আছে। এবং আমার বেড়ে ওঠা হচ্ছে আমার দাদার বাড়িতে। আমার দাদার একটা 4তলা বাড়ি ছিল, যেটার একটা কি 2টা ফ্ল্যাট ভাড়া দেওয়া ছিল, আর 8টা ফ্ল্যাট ছিল। ওইখানে নিচে আমার বড় চাচা সহ আমার দাদা থাকতেন। এরপরে হচ্ছে আমার এক ফুপি, উনার হাজবেন্ড বাইরে থাকতেন। তারপরের ফ্লোরে আমার আরেক চাচা, তারপরের ফ্লোরে আমরা আরেক ফুপি। মানে আমরা একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যেই পুরা। এবং ওইটা মানে সবসময় এই বাড়িটাতে যে কেউ আসলেই মনে হতো কি একটা বিয়ে বাড়ি ভাইব। খুব অনেকগুলো, আমরা 14টা কাজিন একসাথে বড় হয়েছে। এইটা আরেকটা কারণ যে আমরা বাইরে খুব যেতাম না। মানে আমাদের ফ্রেন্ডরা কোনো একটা পার্টি হচ্ছে, বাসায় ডাকো, কিন্তু কোনো একটা ফ্রেন্ডের বাসায় পার্টি তুমি যাবা, এটা অ্যালাউ ছিল না। আমার জ্ঞান হওয়ার পরে আমার স্কুল লাইফে থাকা অবস্থায় আমার 3rd ফুপিটার বিয়ে হলো। কলেজ শেষ করে উনি ইউনিভার্সিটিতে উঠলো, মানে গ্র্যাজুয়েশনের জন্য বিয়ে হয়ে গেল। তারপরের যারা মানে বিয়ে হচ্ছে এরকমই, যে আমাদের ফ্যামিলির মেয়েদের হচ্ছে যে স্কুল কলেজ শেষ, এবার যাও সংসার করো, এখন জামাই যদি পড়ায় তো পড়বা, এই টাইপ আর কি। আমি যখন ক্লাস 8-এ না 9-এ পড়ি, হ্যাঁ এরকমই হবে, তখন হচ্ছে আমাকে একজন মানে পছন্দ করলো। যে ছেলেটা আমাকে পছন্দ করলো সে হচ্ছে আমাদের পাশের বাসায় থাকতো, পাশের গলিতেই থাকতো। এবং ওর মানে যে ফ্রেন্ড, সে ছিল আমাদের টিউটর। আমি যখন স্কুলে যাওয়া আসা করতাম, কিংবা আমি ছোটবেলায় খুবই ফর্সা ছিলাম, যেটা আমি এখন নাই, মানে খুবই ফর্সা। এবং আমার জানি না, হয়তো বয়সের সাথে গায়ের কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমার প্রত্যেকটা ফ্রেন্ড আমাকে খুবই মানে মানে এইটা বলে সবসময় বলতো যে দেখ ওর হাত কত সুন্দর, দেখ ওর গাল কত সুন্দর, মানে গালের রগ দেখা যায়, এইটাই বলতো আর কি। আজকে তো মেকআপ না, এগুলো বলেন মানে মেয়েরা কি এগুলো নিয়ে কথা? হ্যাঁ এগুলোই বলে। আচ্ছা, তো এরকম। তো ও বেসিক্যালি আমার প্রতি উইক হওয়ার যে রিজনটা, সেটা হচ্ছে যে গালের রগ দেখা যায়, আমার গায়ের কালারটা খুব পছন্দ ছিল। এন্ড সামহাউ সে হচ্ছে তারও হচ্ছে ড্রিম ছিল যে ছোটবেলা থেকেই সে তারও ড্রিম ছিল যে আমি যদি কখনো বিয়ে করি, আমি খুব ফর্সা একটা মেয়ে বিয়ে করব। আমাদের ফ্যামিলিতে মানে কোনো মেয়ে পছন্দ করে বিয়ে করবে, এই জিনিসটা মানে ইমাজিনেশনের বাইরে। হ্যাঁ, ইমাজিনেশনের বাইরে। কারণ বললাম না যে দাদা এবং আব্বুর জন্ম খিলগাঁয়ে। তো আমরা যেই গলি দিয়ে হেঁটে যাইতাম, ওইখানে যদি একটা ছেলে ফ্রেন্ডকে নিয়েও হেঁটে যাইতাম, যেমন আমার নামে এই একটা বিচারই আসতো। যখন আমাকে ও পছন্দ করলো এরকম যে, এবং ও কি করলো, তখন আমাদের মানে ওই টিচারের ফ্রেন্ড থাকাতে ওনার সাথেই মানে
একটা বুদ্ধি করে আমাদের ওই টিচার একটা লিভে যাওয়ার পরে ও হচ্ছে আমাদের বাসায় আসে মানে আমাদেরকে টিচার রিপ্লেসমেন্ট হ্যাঁ হিসেবে। রিপ্লেসমেন্ট হিসাবে। এবং ওই তখন এসে সে আমাকে এরকম জানায় যে দিস ইজ দ্য রিজন সে এরকম আসছে, এবং আমাকে সে রাস্তাতেই যাওয়া আসার সময় দেখে আমাকে তার ভালো লাগে। আপনি কোন ক্লাসে তখন? 9-এ। ক্লাস 9। আর ও? না, আমি 8 থেকে 9-এ উঠবো। ও তখন আমাদের ডিফারেন্স অনেক। ও তখন ইন্টারমিডিয়েট শেষ করে ভার্সিটিতে ভর্তি হবে। ওকে। এটা আমি খুব একটা আমলে নিলাম না, এবং সেটা খুব অল্প কিছুদিন ওর সাথে আমার এরকম মানে আমি জানলাম বাস শেষ। এবং সেটা রিপ্লেসমেন্ট যেহেতু এটা অল্প কিছুদিনের একটা ব্যাপার ছিল। অ্যান্ড পরে যেটা হলো, আমি স্কুলে যাওয়ার সময় মাঝে মাঝে যেহেতু এরিয়ার মধ্যে একই এরিয়ার মধ্যে সামটাইমস আমি কোচিং করতে গেলাম কিংবা স্কুলে যাচ্ছি, তার সাথে যদি আমার রাস্তায় পথে মাঝে মাঝে দেখা হতো, আমি আমার 2-একটা ফ্রেন্ডকে বললাম যে দিস সিচুয়েশন, এই ছেলেটার ভাবিও আমাদের বাসায় আসা যাওয়া করে এবং ও আমাকে এরকম বলছে যে ওনাকে আমাকে পছন্দ করে। তো আমার একটা ফ্রেন্ড তখন বললো কি যে ওকে না আল্লাহ ওনাকে না দেখতে কিছুটা শাহরুখ খানের মতো দেখা যায়, তুই যদি প্রেম না করোস তাহলে আমাকে দিয়ে দিস, আমরা কিছু মানে আমার ফ্রেন্ডরা এত ফাস্ট ছিল। 8-9 ফ্যান্টাসি গুলো বোধহয় এরকমই হ্যাঁ হয় এমনই। ক্লাসে। আমরা কিছুদিন ফাইজলামি করবো, ঠিক আছে, একটু টাঙ্কি টুঙ্কি মারবো। তখন আমি বললাম যে এই কথা বলাতে আমার মাথায় ক্লিক করছে, তাই দেখতে শাহরুখ খানের মতো। এবং আমি তখন পাত্তা দেওয়া শুরু করলেন? হ্যাঁ তখন আমি পাত্তা দেওয়া শুরু করলাম। অ্যান্ড যেটা হলো যে এরপরে ওই সময়কার ওই এরিয়াতে আমাদের যে অ্যাফেয়ারটা, এটা এরকম যে কোনোভাবেই দেখা হওয়ার কোনো চান্সেস ছিল না। এবং যেহেতু সেও স্টুডেন্ট প্লাস সে পার্ট টাইম জব করতো, সো তারও কোনোভাবে হচ্ছে ওইভাবে টাইম ম্যানেজ হতো না যে আমাকে দেখা করা। মানে ওই দেখা গেছে কি আমাদের জেনারেশন থেকেও ব্যাকডেটেড জেনারেশনের অ্যাফেয়ার আমার ছিল, যে আমি জানি সে আমাকে পছন্দ করে, সে জানে আমাকে সে পছন্দ করে। সামটাইমস ওই যে ভাবিদের আসা যাওয়ার রেফারেন্সে ও আমার বাসায় আসা যাওয়া করতো। এরপর হচ্ছে আব্বু বলতেছে এরকম তুমি এসএসসিতে কি রেজাল্ট করবা? আমি বললাম আব্বু হয় আমি ম্যাথে ফেল করবো, আদারওয়াইজ ফার্স্ট ডিভিশন পাবো। মানে ম্যাথে যদি আমি পাস করি, যে আমি ছোটবেলা থেকে ম্যাথ এবং গ্রামার এই দুইটাতে আমি খুবই উইক। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আমার কলেজটা, যেইটা হচ্ছে আমার এই প্রথম আমার খিলগা থেকে বাইরে বের হওয়া। বাবা বোধহয় এতটা ফোকাস করতো না, না, সবকিছু ছিল আব্বু আমার মানে আমি আব্বু আম্মু অবশ্যই প্রিয়, কিন্তু আব্বু আমার মানে জান কি বলবো, আব্বু হচ্ছে সবকিছু বুঝে। ইভেন এমন আছে যে আম্মু কোনো কিছু নিয়ে বকা দিলে আব্বু এসে বলতে তোমার মা তো একটা পাগল, বুঝোই তো। এমন আছে যে আব্বু এই কথা বলতে বলতে আম্মু শুনে ফেলছে এটা, এবং ওইটা নিয়ে পরে হ্যাঁ তোমার কারণেই তো ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে। যখন আর কি কলেজ থেকে যাওয়া আসা শুরু করলাম, তখন হচ্ছে ওই আমার যার সাথে সম্পর্ক সে হচ্ছে তখন সামটাইমস অলরেডি সে একটা কোম্পানিতে জয়েন করে ফেললো। এবং সম্পর্ক মানে ওই ছেলেটাই শাহরুখ খান? হ্যাঁ ওই শাহরুখ খানের সাথে সম্পর্ক হয়ে গেছে। আচ্ছা। সো ওই তখন একটু সে মাঝে মাঝে ওই যাওয়া আসার সময় আমাদের দেখা হতো, কিংবা সে তার লাঞ্চ ব্রেকে বের হয়ে বেলি রোডে আসতো, আমার তখন কলেজটা ছুটি হতো। এভাবে করে তারপরে যেটা হলো যে আমার তো ইন্টারমিডিয়েটেও আমার রেজাল্ট ফার্স্ট ডিভিশনই ছিল। আমার যার সাথে রিলেশন ছিল সে খুব খুব সিরিয়াস টাইপের একজন মানুষ। সে তার লাইফে ক্যারিয়ার এবং সবকিছু নিয়ে সে খুবই সিরিয়াস, এবং সে আমাকে এটাই বলতো যে আমার যে ফ্যামিলি এখানে পড়াশোনা করতে হবে, তোমার ফ্যামিলি হয়তো আমাদের ফিউচারটা এরকম হবে যে আমরা দুইজনই অনেক কিছু করব। তখনকার দিনেই হচ্ছে ও বেশ বাংলাদেশে ভালো একটা টপ রিয়েল এস্টেট কোম্পানিতে জব করতো। ওকে। শুধু যাওয়া আসার ইনসিকিউরিটির জন্য আম্মু আমাকে ম্যাথের জন্য মানে স্ট্যাটিস্টিক্স ছিল তখন আমার, আর অ্যাকাউন্টিং, এই দুইটার জন্য দুইটা টিচার দিয়েছিল, এবং দুইটাই হচ্ছে সেই কাছাকাছি, বাসা থেকে যেন খুব দূরে যাইতে না হয়। ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। এতক্ষণ ধরে আমি শুনছিলাম এবং আমি যেটা বলছিলাম যে প্রথমেই যে আমি আসলে অতটা ডিটেল জানি না, এখন আমার কাছে মনে হচ্ছে আমি অনেক কিছু রিলেট করতে পারবো, বিকজ আমি তার মোটামুটি বড় হওয়ার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পেরেছি। সেই জন্য আমি একটু ইন্টারাপ্ট করে বলছি, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি। কারণ আমাদের সামাজিকতায় আমরা কিন্তু বিশেষ করে মেয়েদেরকে, ছেলেদেরকে একটু লিবার্টি দেই ছোটবেলা থেকেই, কারণ মনে করি যে ওরা ওদের মতো করে হেসে খেলে বড় হতে পারবে। কারণ আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ বা সেখানে আসলে ছেলেদের সিকিউরিটি নিয়ে অতটা বেশি চিন্তিত না আমরা। আমি খুব কমই দেখেছি যে একটা ছেলে স্কুলে যাচ্ছে তার পেছনে তার মা ফ্লাক্স নিয়ে দৌড়াচ্ছে, বা এটা খুব ছোটবেলায় হয়তো বা এটা হয়, কিন্তু আমি এটা বহু দেখেছি এবং এখনো হয় যে একটা মেয়ে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার পর্যন্ত, ইউনিভার্সিটি লেভেল লাইফে গিয়ে খুব রেয়ার, বাট অন্তত কলেজ লাইফ পর্যন্ত তার মায়েরা পিছনে পিছনে লেগেই থাকে বা লেগে থাকতে বাধ্য হয়। আমাদের সামাজিকতার জায়গাটা থেকে বিষয়টা হচ্ছে এরকম। তো উনি ওই রকমই একটা খুব কনজারভেটিভ ফ্যামিলিতে বড় হয়েছেন, এবং তারপরেও উনি আজকে লাইফে এসছেন। কেন এসছেন সেটা একটা স্টোরি। ততদিনে মোটামুটি বাসায় একটু একটু জানে আমার রিলেশনের কথাটা, এবং তখন থেকেই শুরু হলো যে পাশাপাশি যে
যেহেতু সম্পর্ক হয়ে গেছে ইমিডিয়েট বিয়ে দিতে হবে। হ্যাঁ, সো না না, আমার আমার প্রথম প্রশ্ন হচ্ছে এত টাইট হওয়ার পরও সম্পর্কটা কিভাবে হলো? কিভাবে হলো? হ্যাঁ, ওর সাথে আমার ঘুরতে যাওয়া মানে হচ্ছে ও হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল পুরো গ্যাং নিয়ে ঘুরতে যাইতে হবে। কারণ যদি বাই চান্স কোনোভাবে সন্দেহ হয় যে আমার কলেজ লাইক আজকে 45 ওর নাম কি ছিল? ওর করে আমরা বলছি। হ্যাঁ, আহসান ওর নাম। আসান, আচ্ছা, হ্যাঁ, তারপর? ও তখনকার দিনে এটাই মেমোরি ছিল যে আমরা আশুলিয়াতে গিয়েছিলাম নৌকাতে জার্নি করতে, এবং আমার ফ্রেন্ডরা তখন হচ্ছে একটা মজার জিনিস ছিল আমার অ্যাফেয়ার লাইফে, সেটা হচ্ছে যে অন্য যাদের হচ্ছে বয়ফ্রেন্ড ছিল ওদের সবারই হচ্ছে স্টুডেন্ট সেম এজার, একমাত্র আমার বয়ফ্রেন্ডই হচ্ছে আর্ন করে, হ্যাঁ, এবং জব করতেছে। এবং দেখা গেছে কি আমার ফ্রেন্ডদের কোনো বায়না থাকলেও বলতো তোর বয়ফ্রেন্ডে বলে এটা কিনা দিতে, মানে বেচারার অনেক খেসারত দিতে হয়েছে। হ্যাঁ, ওই তখনকার লাইফে অ্যাডমিশন টেস্টের সময় আমার জাহাঙ্গীরনগরে হচ্ছে আর্কিওলজিতে আমার মানে আমি চান্স পাই। এইটা আবার বাসা থেকে বললো যে আর্কিওলজি পড়ার জন্য ঢাকা থেকে জাহাঙ্গীরনগর, মানে কি এটা? তখন তখন ওদের মধ্যে একটা ভাব ছিল যে মাটি খোঁড়াখুড়ি করবে মনে হয় এসব, তো এইটা পড়ার জন্য জাহাঙ্গীরনগর কেন যাইতে হবে? তো ওইটাও গেল যে ভার্সিটিতে পড়া। তো কি করা যায় কি করা যায়, এরপরে হচ্ছে আমি নর্মালি আসান তখন বলল যে তোমার যে ফ্যামিলি মনে হচ্ছে মানে খুব একটা অনার্স পড়ে 4 বছর তুমি পড়াশোনা কন্টিনিউ করবা, গ্র্যাজুয়েশন পর্যন্ত বিয়ের ওয়েট করবে, এরকম তো মনে হচ্ছে না। বেটার তুমি বিকম ভর্তি হও। এবং আমি তখন ইডেন কলেজে বিকমে ভর্তি হলাম, যেটা 2 ইয়ার্সের কোর্স। ওকে। এন্ড ওর একটা প্রেস্টিজ কাজ করতো যে একটা ইন্টারমিডিয়েট পাস মেয়েকে আমি বিয়ে করবো, দুইটাতে ফার্স্ট ডিভিশন পাওয়া এসএসসি। হ্যাঁ, যেখানে কিভাবে একটা ভার্সিটিতে পড়তেছে না কিংবা একটা আন্ডার গ্রাজুয়েট মেয়েকে আমি বিয়ে করব। ও তো ততদিনে মোটামুটি জব খুব ভালোই করছে, ওরও মাস্টার্স কমপ্লিট হয়ে গেল। তো এখন যখন বাসায় অফিসিয়ালি জানানো হলো যে এখানে আম্মু একটু হেল্প করছে, আমার দাদা আমার আব্বু, ওনাদের একটা প্রবলেম ছিল যে ছেলে তো ঢাকায় কোনো বাড়ি নাই। না, এই বাড়ি আপনার কাছ থেকে কি জিজ্ঞেস করলো? মানে স্টোরিটা ওরা জানলো কিভাবে? লাইক আপনি নিশ্চয়ই বলেছেন কাউকে না কাউকে যে আমি আর পছন্দ। আম্মু বলেছে। আম্মু জানলো কিভাবে? আম্মুকে যখন আম্মু জিনিসগুলো বুঝতে পারছিল তখনই হচ্ছে আমাকে এসে একদম পুরো রিমান্ডে নিয়ে কি অবস্থা, এটা কি সত্যি কি মিথ্যা। এবং ততদিনে আমি মানে আমি মিথ্যা বলতে পারতাম না, কেন জানি আমার ছোটবেলা থেকে একটা প্রবলেম যে আমি ডিরেক্ট মুখের উপরে অনেকে আছে না যে মিথ্যা বলে ফেলে, ওইটা আমি পারি না। এবং আমাকে চোখ দেখলে আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে আমি টাইম নিলে বুঝবে যে এটা তার মানে কাহিনী আছে। ওইভাবেই হচ্ছে আম্মুর কাছে জিনিসটা মানে আম্মু বুঝে গেছে। এবং বুঝে যাওয়ার পরে তখন আমাকে জিজ্ঞেস করে যে কি করে, ওর সম্বন্ধে একটা ইন্টারভিউ নিল। আমি বললাম যে আমাকে ইন্সপায়ার করে, ভালো ছেলেটা, ভালো, তোমরা দেখো। এবং দেখার পরে যখন আম্মু অফিসিয়ালি বাসায় বললো, বাসায় বলার পরে যেটা হলো যে তাদের যে প্রবলেমটা ছিল যে ছেলে সরকারিও চাকরি করে না, ছেলে ঢাকায়ও বাড়ি নাই, তো এটা কেমন হয়? হ্যাঁ, মানে কি ফিউচার, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তো এরপর হচ্ছে বললো যে এই জিনিসটা আম্মাই করে, যে একটা দেখা টেকা হোক। তো প্রথমে হচ্ছে আহসান গেল আমাদের বাসায়। আহসান আমাদের বাসায় গেল, দাদা দাদুর সামনে মিটিং হইলো। এবং আমি দাদুকে খুব ব্রেন ওয়াশ করছি, দাদু আমার এটা হইতেই হবে, মানে এখানে দুইজনের সাপোর্ট আমি কখনো ভুলবো না, আর আমার বড় ফুপি। তো তারা যেটা হলো যে দেখার পরে আহসান খুব বোল্ডলি আমার দাদাকে বললো যে সরকারি চাকরি করা লোকরা যত তাড়াতাড়ি তাদের ফ্যামিলি নিজের বাসায় উঠে আপনার নাতনিরে তার আগে উঠাবো, হয়েছে। তার কথায় যে একটা বোল্ডনেস, এটা আমার ফ্যামিলি সবার খুব ভালো লাগলো। ওকে, ভেরি গুড। অ্যান্ড এরপরে হচ্ছে ওদের ফ্যামিলি থেকে যেটা আমাদের ফ্যামিলি থেকে আবার আমার শ্বশুর বাড়ির ফ্যামিলি মাশাল্লাহ এডুকেশনে মানে হাইলি এডুকেটেড। আমার ওরা হচ্ছে 7 ভাই 1 বোন। এবং হ্যাঁ, আহসানরা হচ্ছে 7 ভাই 1 বোন। এবং আমার বড় ভাসুর উনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্স এমডি ছিলেন, গাজী শফিকুর রহমান। এবং ওদের ছেলেমেয়েরা সবাই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিংবা আইইউবিতে বিবিএ পড়ছে, এমবিএ পড়ছে, এই টাইপের ফ্যামিলি, মানে এডুকেশনে ওরা আবার কোনো কম্প্রোমাইজ নাই। তো তারা যখন জানলেন, এবং আহসানের তো ও তো ডিটারমাইন্ড ছিল যে আমি যখন বিয়ে করে নিয়ে আসবো তখন তার কোনো, আমি আমার মতো করে তাকে মানে তখন সে আমার আন্ডারে থাকবে, আমি আমার মতো করেই তার ক্যারিয়ার গড়বো কিংবা কিছু। এরপর যেটা হলো যে হ্যাঁ, 2 ফ্যামিলি হলো, দেখা হলো, এঙ্গেজমেন্ট করানোর 22 দিন পর আমার বিয়ের প্রোগ্রাম। এবং এখানে আসলে কোনো সমস্যা নাই, সবকিছু খুব সুন্দর মতো হইলো। একটা 2 বেডরুমের 2টা ওয়াশরুম এরকম একটা বাসায় আমি খিলগাঁয়ে ভাড়া উঠলাম। বিয়ে হয়ে গেল আপনার? হ্যাঁ, এন্ড সুন্দর মতো। তখন আপনি কি পড়ছেন? তখন আমি জাস্ট ইডেনে ভর্তি হয়েছি, ওই যে বললাম গ্র্যাজুয়েশনের একটা বছর। ফার্স্ট ইয়ারে কি ঘটনা ঘটে নাকি তার পরে?
ফার্স্ট ইয়ারে না, হ্যাঁ ফার্স্ট ইয়ার শেষ। বিয়ে হয়েছে কত সালে? আমার বিয়ে হচ্ছে 2002-তে। ওকে, তাহলে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার শেষের দিকে। হ্যাঁ। হ্যাঁ, লিবার্টিতে ছিল আর কি, সেই লিবার্টি থেকে এখন এটা কি ফাইনালি লিবার্টি নাকি একটা অন্যরকম জীবন? ওকে ফাইন, লেটস আমরা আগাই আর একটু। তো ফার্স্ট ইয়ারে যখন তারপরে হচ্ছে যেটা হলো যে আমার ঠিক গ্র্যাজুয়েশন পরীক্ষার আগে আমার প্রথম মেয়ে ধারা, ওকে আমি কনসিভ করলাম। এবং তখন আমি এরকম মানে চিন্তা করলাম যে বিয়েও হয়ে গেছে, বাচ্চার মাও হয়ে গেছে, পড়াশোনা কি করব? ওই যে ফ্যামিলি থেকে তো দেখতাম যে না এমন কোনো আহামরি কেউ তো কিছু করে নাই। তো পরে চিন্তা করলাম যে না পড়াশোনা করব না। তো আমার এক শাশুড়ি তখন আমার সাথে থাকতেন, মানে মা আসানের মা, উনি হচ্ছে ওনার আমার শ্বশুর বাড়িটা ছিল প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট এবং ভাইদের মধ্যেও 6 নাম্বার। ওর প্রত্যেকটা ভাই এস্টাবলিশড এবং ওর গার্জিয়ান বলতে ওর আব্বা অনেক আগেই মারা গিয়েছিলেন, অনেক আগে। ও তখন মাত্র মনে হয় গ্র্যাজুয়েশনে ভর্তি হবে কিংবা এরকম। তো ওর যেটা হইতো যে আমার শাশুড়ি কিছুদিন আমার কাছে থাকতেন, মানে উনার ইচ্ছা মতো উনি সব ছেলের বাসায় ঘুরতেন। তো যেহেতু আমার নতুন সংসার, মা তখন আমার কাছে থাকতেন। তো উনি একদিন আমাকে রাতে ডেকে বললেন, তুমি ভার্সিটি যাও না? তো আমি বললাম যে না, মা চিন্তা করছি পরীক্ষা টরীক্ষা দিব না, শরীরও ভালো না। এটা আমার লাইফের একটা বিশাল ইন্সপিরেশন। ঘটনাটা কি ঘটলো? উনি আমাকে রাতে ডাক দিয়ে বললেন যে এমন একটা দিন আসবে তুমি ঘরে বইসা থাকবা, তোমার সার্টিফিকেট নাই, তুমি কিছু করতে পারবে না। আর ওর ভালো নাম তো হচ্ছে আহসানুর রহমান কাজী, তো মা ওকে আহসানুর বলে ডাকতো। আর আহসানুর কিন্তু অনেক ব্যস্ত হয়ে যাবে, তুমি তখন ঘরে বসে বসে অপেক্ষা করবা কখনো বাসায় আসবে, কখনো বাসায় আসবে। আর নিজের কাছে মনে হবে যে উনি তো অনেক আগের দিনের মানুষ। মানে আমি বললাম না যে আমার বড় ভাসুরের ছেলে মেয়েরাও আমার সিনিয়র, মানে মানে আমি কিন্তু এখন নানিও হয়ে গেছি। মানে ওর বড় বোনের যে ছেলেমেয়েরা তারা ভার্সিটিতে পড়ে। তারপর কি হলো? সো এখন উনি যখন এটা বললো যে তখন কিন্তু তুমি ঘরে বসে আফসোস করবা যে এরকম তুমি কিছু করো না, সার্টিফিকেট নাই, কিছু করো না, তো তুমি পরীক্ষাটা দাও। এখন যেটা হলো, উনার এই কথা আমার এত ক্লিক করলো মাথায় যে আসলে তো আমার তো লাইফ তো এইভাবে যাবে না। এবং আসান যখন বলতো যে ভার্সিটিতে যাও, অ্যাটলিস্ট পরীক্ষাটা দাও, তোমার 2 বছর হয়েছে, ওর কথা আমি গায়ে লাগাইতাম না। কিন্তু আমার শাশুড়ি, আমি তখন চিন্তা করলাম যে উনি এত পুরোনো দিনের একটা মানুষ এটা রিয়েলাইজ করতেছে। অ্যান্ড ওরা সব সময় বলে যে ওদের পড়াশোনার পিছনে ওর মার ইন্সপিরেশন অনেক। এরপর হচ্ছে আমি ক্লাস করা শুরু করলাম এবং তখন মেয়ের বয়স কত? ধারা জাস্ট কনসিভ করছি। ও ধারা কনসিভ করেছেন? হ্যাঁ, এবং ওই যে আমার সিকনেসটা, ওখান থেকে মনে হয়েছে যে এই শরীরে আমি পড়াশোনা পরীক্ষা দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। কারণ আমার যখন বিয়ে হয় তখন আমার বয়স হচ্ছে মাত্র 20 এবং 21 ইয়ারে ধারার তো জন্ম হয়েই গেল। আমি বিয়ের 3 মাস পরেই আমি আমার ফার্স্ট বেবিটা কনসিভ হয় আর কি। ওকে। তো তারপর যেটা হলো যে ওই অবস্থাতেই আমি পরীক্ষা দিলাম এবং এই প্রথম হচ্ছে আমার সেকেন্ড ক্লাস আসলো, যেটা আসলে আমি নিতে পারি নাই। যে আমার কথা হচ্ছে কেন জানি শুরু থেকে আমার মনে হতো যেটা করব ওইটা করার মতো করব, ভালো হইতে হবে, আদারওয়াইজ করব না। বিকম এর সেকেন্ড ক্লাস? হ্যাঁ, মানে আপনি ডিগ্রি কোর্স ছিল এটা 2 বছরের, সেখানে আপনি সেকেন্ড ক্লাস পেয়ে গেলেন? হ্যাঁ। এবং খুব একটা ভালো মার্কসও না। এবং ধারার আসার সাথে সাথে এখানে আরেকটু বলি যে আমার যেদিন বিয়ে হয় সেই দিন হচ্ছে আমার বউ ভাতের দিন। আসান তখন হচ্ছে একটা টপ রিয়েল এস্টেট কোম্পানির, সে হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ ডেপুটি ম্যানেজার ছিল। তো আমার বউ ভাতের দিন ওদের এমডি স্যার এসে বলল যে আমি বৌমার জন্য যে স্পেশাল গিফটটা দিব সেটা হচ্ছে তোমাকে আমি একটা প্রমোশন দিলাম, মানে ডেপুটি ম্যানেজার থেকে ও হচ্ছে ম্যানেজার হলো। ওকে। সো যেটা হয় যে ধারার জন্মের পর মানে আমার কাছে মনে হতো যে আমার বাচ্চা কোনোভাবেই অসুস্থ হতে পারবে না। মানে মা হিসেবে আমি খুবই সেলফিশ টাইপের একটা মা ছিলাম। মানে আমি বললাম না যে ওর ক্যারিং স্টেজ থেকে আমার মনে হলো আমি পড়াশোনাই করব না, আমাকে একটা মা হিসেবে তৈরি হতে হবে। মানে ওই মনে হয় এটা আমার কাছ থেকেই পাইছি, এরকম চলে আসছে। হ্যাঁ, ন্যাচারালি চলে আসছে। তারপর তো যাই হোক আমার শাশুড়ি এই জিনিসটা আমাকে ডিসিশনটা চেঞ্জ করালেন, ধারার জন্ম হলো। পাশাপাশি এটাও ওই দুইটা মায়ের জিনিসগুলোই মানে কাজ করতেছিল, যে একটা হচ্ছে পড়াশোনাও করতে হবে, 2 হচ্ছে বাচ্চা টেক কেয়ারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এবং ওই সময় যেটা করলাম যে ওর প্রত্যেকটা কাজ আমি নিজ হাতে করতাম। আমি কিন্তু এমনিতেও আমার একটু ওসিডি প্রবলেম বেশি, মানে হাউস ক্লিনিং। হ্যাঁ, আমি খুবই খুঁতখুঁতা এবং আমার
বাসার আমার মনে আছে যে আমি সকালবেলা উঠে আমার সংসার লাইফে আমার প্রথম কাজ ছিল আগে বারান্দার গ্রিল মোছা। আপনি আমার অফিসটা দেখেছেন তো, ছোট একটা অফিস, হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে? আমি খুব ঘুরে ঘুরে দেখছিলাম, আমার হাসানকে বলছিলাম যে আমার খুবই স্টুডিওটা এত ভালো আমি লাগছে। আপনি কোশ্চেনটা এই কারণে করলাম কারণ আপনার ওসিডি আছে তো, সেম জিনিস আমারও কিছু আছে এবং আমি এটাকে সাপোর্ট করি কিছু কিছু ক্ষেত্রে। বিকজ আমাদের বাঙালিদের দুইটা জিনিস দেখলে বোঝা যায় যে আসলে রুচিটা কেমন। এক্স্যাক্টলি। তার মধ্যে একটা হচ্ছে কিচেন আর একটা হচ্ছে ওয়াশরুম। এই দুটো জিনিস ঢুকলেই বোঝা যাবে যে আসলে এই ফ্যামিলির হাইজিনটা কেমন। এক্স্যাক্টলি। এবং সেটা মোস্ট অফ দ্য কেসেস ইজ ভেরি ভেরি, আমি বলতে চাই না আসলে। এবং শুধু আমাদের পাবলিক টয়লেট গুলো যদি আপনি দেখেন, ঢোকা যায় না ওখানে, না তো। বিকজ এটা আমরা কিন্তু মনে করি যে এটাই স্বাভাবিক। সো কিছু কিছু যারা ওসিডি আছে না, আমি আই লাইক দ্যাম। আমার প্রচুর সমস্যা এটা ভাইয়া। তো দেখা গেছে যে যখন ধারা হইলো একটু একটু 6 মাস দাঁড়ায়, ও আমার বারান্দায় ধরেন ওই যে আমি দাঁড় করাই দিছি, ও গ্রিলগুলো ধরতেছে। ওই প্রথম আমার মাথায় ক্লিক করলো যে গ্রিলে তো ময়লা থাকে। ওই যে 2001-এর কথা, তখন থেকে আমার মনে হলো প্রত্যেক দিনই বাইরে যেহেতু গ্রিল থাকে, গ্রিল ক্লিন Clean করা করতে উচিত। হবে। এবং আমার যে বাসাটায় আমি ভাড়া থাকতাম ওই খিলগাঁয়ে, এখানে আরেকটা জিনিস আমি বলি নাই, এটা আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ওই যে আসান দাদাকে বলেছিলেন যে বলেছিল যে সরকারি চাকরি করা লোকদের আগে আপনার নাতনিকে বাড়িতে উঠাবো। ও বিয়ের পর 1 বছর 2 বছর পর প্রথম যে কাজটা করছে সেটা হচ্ছে, ওর যেহেতু রিয়েল এস্টেট কোম্পানিতে জব করতো, ও আগে একটা ফ্ল্যাট বুকিং দিছে। আচ্ছা, মান্থলি ইনস্টলমেন্ট। হ্যাঁ, এবং ওর স্যালারি থেকে অ্যাডজাস্ট হতো। ইয়ারলি ইনক্রিমেন্টগুলো আমরা যখন পেতাম, সে কথার কথা অফিস থেকে একটা ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে যেটা যে এবার ইউরোপ ঘুরে আসো, আমরা ওইটাকে কি করতাম, মিনিমাইজ করে আমরা থাইল্যান্ড যেতাম, মালয়েশিয়া যেতাম, যে আমরা বাকি টাকাটা ওই ফ্ল্যাটে অ্যাডজাস্ট করতাম এভাবে। এবং পাশাপাশি আমাদের ফ্ল্যাটের ইনস্টলমেন্টও চলতো। এবং এরপরে দেখা গেল যে আমার এডুকেশনটাও করতে হবে এবং বাসা প্রচুর ক্লিন করতাম। একটা মাত্র হেল্পিং হ্যান্ড ছিল এবং আমি কখনো বসে থাকি নাই। মানে আমার কাজ করার স্পিড দেখলে, আমি এই যে ওসিডি প্রবলেমের কারণে আমি কিন্তু আমার আম্মুর বাসায়ও কোনো লাইক কোনো ছুটাবো আসছে, আমার তার কাজ পছন্দ হয় না, আমি খাটের নিচে ঢুকে ঘর মুছতাম। হ্যাঁ, এরকম যে খাটের নিচেও তো ময়লা থাকে। এই জিনিসটা আমাকে অনেক সাফার করাইছে, এখনও করায়। বাট যেটা হলো যে ওই সংসার হচ্ছে 100% আমি এফোর্ট দিতাম। এবং এই জিনিসটা আসান খুব মুগ্ধ হইতো যে দেখা গেছে ওরই কোনো কলিগের বাসায় কিংবা কোনো ফ্রেন্ডের বাসায় গেলে ও দেখতো সোফার মধ্যে কাপড় কিংবা বাসা অগোছালো, আর ওর বাসাটা ও সবসময় বলতো, জানো আমার না বাসায় একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছা করে না, একটা বাসাকে বাসার মতো করে রাখা। এরপর হচ্ছে ধারার যখন 3 মাস হলো, তখন আমি যখন মাস্টার্সে ভর্তি হব, আসান তখন বলল যে একটা কাজ করো, গ্র্যাজুয়েশন যেহেতু হয়ে গেছে, আমাকে অফিস থেকে প্রেশারাইজ করতেছে এমবিএ করার জন্য, এবং আমি যদি এমবিএ করি চলো দুইজন একসাথে এমবিএ করি। ওকে। এরপরে হচ্ছে সিদ্ধেশ্বরী মানে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, যেটা ওখানে একটা অফার চলতেছিল। আসানের কিন্তু অফিস থেকেই হচ্ছে এমবিএ এর কস্ট যেটা 50% দিবে। ও খুব কেয়ারিং একটা হাজবেন্ড, মানে কোনো সন্দেহ নাই। সো আর ওর সাথে আমার একটু ডিফারেন্সটা বেশি হতো, ও সবসময় আমাকে মানে ওই যে ওই বাচ্চা হিসাবে ট্রিট করতো, যে ও এটা পারবে না, ও এটা বুঝবে না। এবং আমার মনে আছে যে ধারার জন্মের সময় ডাক্তার যখন ওয়েট করতেছিলেন যে আমার পেইন উঠবে, নর্মাল ডেলিভারি হবে, ও ওই লুৎফুন্নাহার ম্যাম ছিলেন তখন, তো ওনাকে গিয়ে বললেন যে ওর ওয়েট হচ্ছে 38, 40 এরকম নর্মাল, আর হচ্ছে সরি ওর প্রেশার হচ্ছে 80-50 থাকে, ও কিন্তু পেইন সহ্য করতে পারে না, ওকে সিজার করে দেন। এই হচ্ছে মানে একটা ডিফারেন্ট এক্সাম্পল যে কোনো হাজবেন্ড গিয়ে বলতেছে ওকে সি সেকশনেই বেবিটা হোক। তো উনি খুব অবাক হয়ে তাকিয়েছিল এবং বলতেছে উরে বাবা, জামাই পাইছো একটা, এরকম। তো যাই হোক, পরে হচ্ছে এই টাইপের। এবং আমার সবগুলো বেবি আমার সি সেকশন, আমার 4টা বেবি। ও মাই গড। আচ্ছা, ওকে, ইউ আর ব্লেসড বাই দ্য ওয়ে। আমি ও মাই গড এই কারণেই বললাম যে আমাদের সাধারণত শহরে বড় হওয়া, এরকম একটা ফ্যামিলিতে 4টা বেবি আবার সিজার করে হওয়া, মানে এটা সাধারণত দেখা যায় না। এবং আমাকে এখনো অনেকেই জানে না যে আমার 4টা বেবি, অনেকে খুব অবাক হয়। এবং যখন আমি এমবিএতে অ্যাডমিশন নিলাম, তখন আহসান যেটা করলো, আমি বলবো এটা ওর আমার জন্য আরেকটা স্যাক্রিফাইস, সেটা হচ্ছে যে নর্থ সাউথেও এমবিএ না করে, এমবিএর ক্লাসগুলো যেহেতু রাতে হইতো, সো কে আমাকে নিবে, রাতের বেলা আমি একা একা আসবো, বেচারা আমার সাথে একসাথে স্ট্যামফোর্ডে এমবিএ করলো না। ও যেহেতু ইকোনমিক্সে মাস্টার্স করা ছিল,
ওদের হচ্ছে কি, ও যখন ওর আন্ডারে যে ছেলেগুলোকে রিক্রুট করতো তারা সবাই এমবিএ কমপ্লিট করা, এবং এইটাই ওর অফিসের যে এমডি স্যার, ওর লাইফে ওর এমডিরও অনেক বড় ভূমিকা আছে। হ্যাঁ ভূমিকা আছে। আমাদের বাইরে ঘোরা, আমাদের মানে এই যে অ্যাপার্টমেন্ট কেনা, হ্যাঁ নিজের একটা বাসা হওয়া, এগুলা উনি অনেকটা ইন্সপায়ার করেছে ওনার টিমকে। যখন আমাদের এমবিএটা কমপ্লিট হয়ে গেল, ওইটা একটা ভালো একটা টার্ন ছিল যে আমার এমবিএ কমপ্লিট হওয়া, আমার সেকেন্ড বেবি কনসিভ করা, এবং আমার অ্যাপার্টমেন্ট নিজের বাসায় ওঠা, এটা সব একসাথে হয়েছিল। ওই সময়ে যেটা হলো যে আমার সারাউন্ডিং যত ফ্রেন্ডরা ছিল, কিছু ফ্রেন্ড মানে ওদের কাছে জিনিসটা এরকম লাগলো যে আমি খুব ধাপ করে রাইজ হচ্ছি এই সাইডটায়, চোখে পড়ার মতো। তো এরপর থেকেই কিন্তু আমার লাইফে একটার পর একটা চেঞ্জ আসা শুরু হলো। দ্য থিং ইজ দ্যাট এই চেঞ্জে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদেরকে একটু নোট করতে চাই, যে আপনারা যে গল্পটি শুনেছেন এখানে, সেই গল্পের জায়গাটায় আপনার ফিল হতে পারে যে এটা তো আমার লাইফ, এটা এমন কি, এটা তো সবারই জীবন। ইয়েস, প্রথম কথা হচ্ছে সে যে পরিবারের মধ্যে বড় হয়েছে, ফ্যামিলিতে ইজ ভেরি কনজারভেটিভ ফ্যামিলি, যেটা সাধারণত আমাদের এই শহরের জীবনে মধ্যবিত্ত পরিবার, উচ্চ মধ্যবিত্ত পরিবারে দেখা যায়। সেকেন্ড সেটা হলো যে ওনার সংসার হলো, এবং সংসার হওয়ার পরে এক ধরনের ওনার জায়গাটা থেকে আমরা যদি বলি টিপিক্যাল হাউস ওয়াইফ যেই ব্যাপারটা, সেটা ওনার মধ্যে ছিল, এবং সেটাও খুবই আপনি শতকের মধ্যে প্রায় 80-90 জনের একই রকমের চেহারাই আপনি খুঁজে পাবেন। কিন্তু এখান থেকেও এমন কি ঘটনা ঘটলো যে কারণে আজকে উনি এরকম সোশ্যাল মিডিয়াতে এরকম একটা অনুষ্ঠানে, সেটাই হচ্ছে গল্প। তো আমরা সেই জায়গাটায় যেতে চাই, বিকজ এই যে দুটো পার্ট শত হাজার লক্ষ হাউস ওয়াইফকে রিলেট করতে পারবে, কিন্তু সেখান থেকেও কি অনন্য হওয়া যায়, সেখান থেকেও কি অসাধারণ হওয়া যায়, দ্যাট ইজ দ্য স্টোরি। ওকে। এবং এইখানে যে মজার ব্যাপার সেটা হচ্ছে আমার তো এমবিএ কমপ্লিট হয়ে গেছে, আসানের মতো অফিস করতেছে, এবং তখন আসান হিউজ বিজি, এবং অলরেডি তখন ও ডিজিএম লেভেলে চলে গেছে, প্রমোশন হইতে অসম্ভব বিজি। এমনও আছে যে হলিডেতেও ও বাসায় থাকে না। এখান থেকে হচ্ছে আমার বিয়ের পর ফার্স্ট আমার ফ্রাস্ট্রেশন শুরু, এবং ওখান থেকে হচ্ছে আমার ফ্রাস্ট্রেশনটা শুরু, এবং আমি চিন্তা করলাম যে না, আমি কোনো জব করব। মানে দুটো বেবি থাকার পরও ফ্রাস্ট্রেশন হচ্ছিল? হ্যাঁ, ফ্রাস্ট্রেশন হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে আমি আমার বাসার কাজে এতটাই এক্সপার্ট যে আমার বাসা ক্লিন করে, কিচেন ওয়ার্ক করে, সমস্ত কিছু করে আমার 2টার পর থেকে কোনো কাজ থাকতো না। এবং আমার বাচ্চারা খুব স্ট্রিক্টলি রুটিন মেনটেন করে মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ, এখনো হচ্ছে। সো এখন যেটা হচ্ছে যে এই যে দুপুরের পর থেকে যে ফ্রাস্ট্রেশনটা, যে কি করব, আর আমার আছে না, কখনোই টিভি সিরিয়াল এগুলো দেখতে ইচ্ছা করতো না। স্কয়ার হসপিটালে অ্যাডমিনিস্ট্রেশনে একবার আমার একটা জব হওয়ার মানে অফার আসলো এরকম। তো ওইখানে হচ্ছে কি, যেদিন আমার ইন্টারভিউটা, তার আগের দিন রাতে আমি স্বপ্ন দেখলাম যে আমি অফিসে, আমার ধারা স্কুল থেকে আসছে এবং ও খুব ঘামানো, কিন্তু ওকে কেউ একটু ধরে মানে একটু জুস দিচ্ছে না, কিংবা কোনো কিছু কেউ অফার করতেছে না। পরের দিন সকালে উঠে আমি আসানকে বলছি আমি যাবো না ইন্টারভিউ দিতে। মানে ও পুরো তাস্কি যে কেন? আমি বললাম আমি যদি 9টা 5টা জব করি তোমার মতো, আমার বাচ্চাদেরকে কেউ, তখন আম্মা বলতেছিল হ্যাঁ কর, কিংবা কিছু, ঠিক আছে আমরা তো কাছাকাছি বাসায়। যখন আমি এমবিএটা কমপ্লিট করলাম, আম্মা তখন কিছুটা ইন্সপায়ার হয়ে গেলো যে না, এবং আমিও বুঝলাম যে না, হয়তো সাপোর্ট পেতে পারি। এবং তখন যেটা হলো যে আমি বললাম যে না, আমি কোনো জব টব করবো না, দেখি অন্য কিছু কি করা যায়, বাট 9টা 5টা জব করবো না। বললো ঠিক আছে। তারপরে ও আমাকে বললো যে ইনশাল্লাহ এমন একদিন আসবে আমি বেশি দিন চাকরি করব না, আমরা 2জন মিলে বিজনেস করব, তুমি আমার পার্টনার হবা, পড়াশোনা তো হয়েছে তোমার। এরকম 1 বছর কি 1.5 বছর পর ও সত্যি রিজাইন করলো, এবং আমার বড় ফুপার সাথেই, আমার বড় ফুপার ইন্সপিরেশনেই, আসান কিন্তু বংশের বড় জামাই, এবং ওকে কিন্তু আমার ফ্যামিলিতে মানে সবাই ব্লাইন্ডলি খুব পছন্দ করে। আজকের এই কন্টেন্টের প্রচুর ভিউ হবে, কারণ পরিবার অনেক বড়। হ্যাঁ, ডেফিনেটলি। সো এখন সবাইকে সালাম। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং যেটা হলো যে উনি বললো যে ঠিক আছে আসো, জামাই শ্বশুর মিলে বিজনেস করি, যেহেতু ওনার কনস্ট্রাকশনের দিকে শুরু থেকে ঝোঁক ছিল। পুপ্পার ইন্সপিরেশনেই আমাদের রিয়েল এস্টেট বিজনেসটা শুরু হলো। কত সালে এটা? এইটা 2008-9 এর দিকে। ওকে। এরপর আমি 3rd বেবিটা কনসিভ করলাম। যেদিন আমার রিপোর্ট আসলো যে ইয়েস আমি কনসিভ করছি, সেই দিনই আসান অফিস থেকে ফোন করে বললো আমি তো রিজাইন করে ফেলছি। তো ওকে কিন্তু ধারার জন্মের পর থেকে আমি ধারাব্বু বলে ডাকি।
ধারার আব্বু। হ্যাঁ, ধারারাব্বুও না, ধারাব্বু বলি, শর্ট ধারাব্বু, আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, তখন আমি বললাম, ধারাব্বু তুমি কি করছো? আমার বাচ্চার ডায়পারে খরচ করতে আসবে। খুব চাইল্ডিশ ভাবে এটা করলাম। যাদের বেবি আছে তারা জানে এটা কত কত বড় পেইন। ও টানা 2-3 বছর ধরে ডাইপার কেনা ইজ রিয়েলি ও মাই গড। আমি বললাম যে 3টা বেবি ডায়পার খরচ করতে আসবে। তারপরে ইটস হিউজ কস্ট। হ্যাঁ, এটা কিন্তু আসলে এত অল্প কস্ট না, এটা অনেক কস্ট। খুব ক্যাজুয়ালি আমি বললাম যে, বলতেছে আল্লাহ ভরসা। আমি বলছি তোমার বিজনেস রেডি হয় নাই, কিচ্ছু রেডি হয় নাই, তো প্লিজ তুমি এটা করো না, ঠান্ডা মাথায় চিন্তা করো। বললো আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই, আমি রিজাইন করছি, আমি না আর লোড নিতে পারতেছি না। খুবই টেনশনে। যাই হোক, আলহামদুলিল্লাহ তার কিছুদিন পরেই ওর মনে হয় বনানীতে একটা নতুন প্রজেক্ট পেলো, একটা ল্যান্ড আর কি ডেভেলপ করার জন্য পেলো। আমাদের নতুন কোম্পানি থেকে ওটা শুরু হলো। ওই সময় থেকে আসান যেটা করলো যে আমাকে একটু একটু করে বিজনেসে ইনভলভ করার ট্রাই করলো, রিয়েল এস্টেটটাতে। একটু অফিসে আসো, আজকে আমার লাঞ্চটা নিয়ে আসো, এরকম। তো আমি চাইতাম, লাঞ্চ নিয়েও সামটাইমস চাইতাম যে, তখন হচ্ছে আমার 2টা হেল্পিং হ্যান্ড থাকতো, আমার কোনো না কোনো বোন আমার বাসায় থাকতো। এবং আমি তখন কি করতাম, যখন আমি এরকম অফিসেও যাইতাম, আমি দুপুরবেলা আমার 4টা বেবির, আমার মনে পড়ে না কোনো বেবিকে কোনো দিন কোনো হেল্পিং হ্যান্ড গোসল করাইছে। সো ওই দুপুরবেলা ওর লাঞ্চটা রেডি করে দিয়ে, ওদের লাঞ্চ রেডি করে ওদের ঘুম পাড়ায় দিয়ে, তারপরে হচ্ছে আমি বিকালে ওরা কি খাবে ওটা রেডি করে দিয়ে, তারপর হচ্ছে আমি আসানের লাঞ্চ নিয়ে অফিসে যেতাম এবং আমরা 2জন একসাথে ওখানে লাঞ্চ করতাম। এরপরে যেটা, যে রিয়েল এস্টেটের যে জবটা, এই যে অফিস যাওয়া আসা, হ্যাঁ, এটা 2-1 দিন যাওয়ার পর আমার কাছে ভালো লাগে না, নিরস এরকম লাগছে। ঠিক 4 মাস পর আমি দেখলাম যে আমি আবার কনসিভ করছি 4 নাম্বার বেবিটা। 4 নাম্বার বেবিটা। এখানে একটু একটা কথা বলবো, সেটা হচ্ছে মুদ্রা একটু স্লো ডেভেলপমেন্ট ছিল। তো যেটা হলো যে অনেকের মধ্যে একটা ধারণা ছিল যে আমি মানে হয়তো বা ছেলের এক্সপেকটেশনের জন্য একের পর এক এরকম করছে। বাচ্চা নিচ্ছি, এবং ওইখানে অনেকেই একটু বলার ট্রাই করছিল যে গ্রামের মহিলাদের মতো কি শুরু করছে একটা ছেলের জন্য এতবার বাচ্চারাও, এই জিনিসগুলো আমাকে খুব মানে কষ্ট দিত। তো আমি আল্ট্রাসাউন্ডে গেলাম, যাওয়ার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার এটা কি মেয়ে না ছেলে। আসান আমাকে বারবার বলছে যে আমরা 7 ভাই, আমাদের 7টা মেয়ে হবে, সো কোনো সমস্যা নাই। মানে ও ইন্সপায়ার করার জন্য বলতো যে এগুলো কোনো ব্যাপার না, আমি আমার মেয়েদেরকে হাইলি এডুকেটেড করবো, এই করবো, সে করবো। সো তারপরে হচ্ছে আমার মধ্যে তো একটা এক্সপেকটেশন থাকে, এবং আল্ট্রাসাউন্ডে যখন বললো যে এটা ছেলে, ওইটা ছিল আমার লাইফের অনেক অনেক এক্সাইটিং একটা পার্ট। ছেলে, ওকে আমি আদর করে ডাকি মুগ্ধ। বাট এটা তো আমাদের দর্শক যারা এতক্ষণ দেখলেন তারা কোশ্চেন করবেনই আপনাকে, যদি মেয়ে হতো তাহলে কি করতেন? মেয়ে হলে সবচাইতে বড় কথা, এখন আমার মেয়েদের প্রতি আমার টান বেশি। মানে টু বি অনেস্ট, ছেলে হোক আর মেয়ে হোক, প্রার্থনা একটাই হওয়া উচিত যে সে যেন সুস্থভাবে দুনিয়াতে আসে। এক্স্যাক্টলি। এরিকের 4টা বেবি একদম ফুললি, তার মানে একদম আপনি বাসায় এনগেজ। ওকে। এরিকের জন্মটা আমার জন্য খুব স্ট্রাগলিং ছিল। হ্যাঁ, ওর নাম এরিক। এরিকের যখন আমি কনসিভ করি, 3 মাস ওর যখন আমার ক্যারিং স্টেজ, তখন আমার ডান হাতে একটা ফ্র্যাকচার হয়। আমি পা পিছলে পড়ে গিয়ে আমার ডান হাতটা আমার ভেঙে যায় একদম রাতের বেলা। এবং ভেঙে যাওয়ার পরে যেটা হয় যে 15 দিন, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলতেছি যে একটা মা হিসেবে আমি কি করেছি। আমাকে একটা প্লাস্টার করে দিল ডাক্তার, এবং যেহেতু আই ওয়াজ ইন ক্যারিং স্টেজ, আমাকে একটা পেইন কিলারও খাইতে দেওয়া হয়নি। মানে হ্যাঁ, ওই সময়টা জানি আমি। সো পেইন কিলার যখন খাইতে দেয় নাই, আমি সারা রাত ওই পেইনটা নিয়েছিলাম। এবং আমাকে যখন ফ্র্যাকচারটা দেখার জন্য এক্সরে করছে, তখনও একটা ভারী একটা কি যেন পরায়, অ্যাপ্রন পরায় এক্সরে করছে, যাতে করে ওর হ্যাঁ ওটার কোনো সমস্যা না হয়। প্লাস্টারটা 15 দিন থাকার পরে মাত্রা বলল কি, তখন হচ্ছে আমার সাথে কেউ ছিল না। সামহাও বাসা থেকেও এরকম, মানে আমার বোন একটা বাইরে চলে গেল, আরেকটার বিয়ে হয়ে গেল। সো ওই সময় আমি একটু লোনলি ছিলাম। এবং মাত্রা আমাকে বলতেছে, মা, লাকি আন্টি যখন, লাকি হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড ছিল, লাকি আন্টি যখন লোশন দিয়ে দেয় গায়ে, খুবই ব্যথা লাগে, তোমার মতো নরম হাত না, ও খুব জোরে জোরে দেয়। মাত্রার এই কমেন্টসটা শুনে আমি 15 দিনে আমার প্লাস্টার খুলে ফেলছি। না, এটা তো হবে না, আমার বাচ্চারা তো সাফার করতেছে। এবং প্লাস্টারটা খুলে ফেলছে যে আমার ব্যথা ফিল হচ্ছে না, জোড়া লেগে গেছে, যা হবে হবে। এখনও কিন্তু আমার ডান হাতটা জোড়া লাগে নাই, মানে ওটা বাঁকা হয়ে আছে, মানে ওইটা প্রপারলি সেট হতে আর কি 40 ডেজ টাইম লাগতো।
আমি 15 অথবা 18 ডেজে আমি প্লাস্টারটা খুলে ফেলছি, যে ওদেরকে আমিই গোসল করাবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এই গল্পের। কেন বলছি, আমি মাঝে মাঝে ইন্টারাপ্ট করবো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মানে খেয়াল করার জন্য। সেটা হলো অনেক ওয়ার্কিং লেডি যারা আছেন তাদের দিকে আমরা একটা খুব কমন একটা মানে সেন্স আমাদের থাকে যে ওনারা আসলে ফ্যামিলির প্রতি অতটা কেয়ারেবল হন না বা বাচ্চাদের প্রতি অতটা একটা কেয়ারেবল হন না। কিন্তু উনি কি পরিমাণ কেয়ার করেছেন, একটা বেবি না কিন্তু, দুটো না, তিনটা না, চারটা বেবি, এবং বলা যেতে পারে 1-2 বছরের গ্যাপে গ্যাপে সর্বোচ্চ। হ্যাঁ, সেখানে হাজবেন্ডের জব নাই, নতুন একটা বিজনেস গ্রো করার চেষ্টা করতেছে। এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে উনিও মাস্টার্স পাস করেছেন এর মধ্য দিয়ে, করে 4টা বেবির কেয়ারিং এর ক্ষেত্রে উনি কি পরিমাণ সিরিয়াস এটা লক্ষ্য রাখবেন। গল্প সেখানেও না, গল্প ওর সামনে, আমরা শুধু ব্যাকগ্রাউন্ডেই এতটা সময় পার করছি। জি, এদিকের বয়স কত এখন? ওর এখন 7 বছর। মানে মোটামুটি। বড় মেয়েটার বয়স? আমার বড় মেয়ে ক্লাস 9-এ পড়ে। মানে দেখে লাগে না আমাদেরকে যখন আমরা একসাথে থাকি। এবং আমি যখন প্রথম মা হই, আমার মনে আছে ধারা যখন কান্না করতো না, মানে খুব বেশি যখন কান্না করতো, আমি বলতাম না আপু 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 কান্না করে না, এরকম বলতো, তো হঠাৎ মনে হতো আমি ওর মা। মানে এরকম হয়েছে যে মানে খুবই অল্প বয়সে একা, এবং তখন আমার হঠাৎ মনে হচ্ছে যে আমি তো ওর মা, আপুকে কেন বলতেছি। ছোটবেলা থেকে আর কি ছোট ভাই বোনদেরকে ওইভাবে রাখতে রাখতে রেগুলার একদম অফিস করা শুরু করলাম। টানা 3 থেকে 4 মাস অফিস করার পর আমি যেটা রিয়েলাইজ করলাম, মানে আমার অফিসটা খুব সুন্দর ছিল, আপনার এই স্টুডিওটার মতো অনেক টিপটপ ছিল, এবং আসানের সাথে আমার রুমটা একটা কানেক্টিং রুম ছিল, যে বাইরে থেকেও ঢোকা যায়, কিন্তু আবার আমি ভিতর থেকে হচ্ছে আমার মানে ইন্টারকানেক্টিং রুমের মতো ছিল। এত সুন্দর অফিস, এনজয় করবেন আমার কাছে মনে হয় এরকম কেউ নাই, বাট আই ওয়াজ নট এনজয়িং। মনে হচ্ছিল যে বিকালবেলা যে নাস্তাটা, ওইটাও ওরা প্রপারলি খায় না, এবং আমি কেন ওদের কাছে থেকে কিছু করতে পারি না, আমাকে কেন অফিস করতে হয়, মানে অফিস কেন আসবো। হ্যাঁ, আপনার কাছে এটা একটা খুব নর্মাল স্টোরি মনে হতে পারে, বাট দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট স্টোরি, বিলিভ মি। বিকজ আমি একেবারেই এমন একটা লাইফ দেখানোর চেষ্টা করছি দ্যাট ইজ প্যারালাল উইথ ইউ, আপনার সমান্তরাল। এটা আপনারই গল্প, কিন্তু এই গল্প অনন্য গল্প। কেন অনন্য গল্প, সেখানেই যাচ্ছি আমরা। জি। এরপরে হচ্ছে 2015-এ আমি একটা জিনিস দেখলাম যে কিছু কিছু ফেসবুকে গার্লস গ্রুপ ক্রিয়েট হচ্ছে, মানে মেয়েরা গ্রুপ ক্রিয়েট করছে। কিছু গ্রুপে আমি অ্যাক্টিভ ছিলাম, এবং গ্রুপগুলো খুবই এনজয় করতাম আমি। লাইক একটা মেয়ে একটা খুব রিজনেবল প্রাইসের একটা মেকআপ আইটেম কিনেছে, ও এটা দিয়ে বলতো যে আজকে চাঁদনি চক থেকে এটা কিনেছি। সবাই বলতো আল্লাহ কোন দোকান, কোথায় কিনছো, কত টাকা। কিংবা একটা মেয়ের হচ্ছে একটা জিনিস দরকার, এটা ইনস্ট্যান্ট কোথায় পাওয়া যায়, কোন মার্কেটে কত দামের মধ্যে, ওরা গ্রুপে পোস্ট দিত যে আমার এই জিনিসটা লাগবে, এটা কোথায় পাবো। 15-এর কথা, এই জিনিসগুলো আমি খুবই এনজয় করতাম। একটা কথা একটা ব্র্যান্ডের সেল চলতেছে, সেটাও এসে হচ্ছে পোস্ট দিচ্ছে। একা থাকতে পারি না, যে কারণে আমার বেবিও 4টা, এবং আমার সব সময় মানে আমার একটা গেস্ট যদি বাসায় আসে, আমার কাছে মনে হয় কি ওর একটু ঘুষ দিয়ে হলেও যদি আর 10 মিনিট রাখতে পারতাম, এরকম লাগে। মানে আমার বাসায় কেউ আসলে না, তারা একটু আতঙ্কিতই হয় যে ওর কাছে গেলে ছাড়া পাওয়া যায় না, এরকম এরকম একটা ব্যাপার। এপ্রিল-মের দিকে আমি আমার ফ্রেন্ড লিস্টের 300 মেয়েকে নিয়ে একটা গার্লস গ্রুপ ক্রিয়েট করি। পরে ওইটাকে আমরা শর্ট ফর্মে বলি LT3, মানে লেডিস দিস দ্যাট, LT3 বলি। মানে মেয়েদের মধ্যে কিছু জিনিস খুবই ভালো লাগলো, যে আমরা এই যে হেল্প করা একজন আরেকজনকে। কিন্তু আরেকটা জিনিস গার্লস গ্রুপে হতো, সেটা হচ্ছে যে কোনো একটা মেয়ের কথার কথা একটা ড্রেস একটু উল্টাপাল্টা হয়েছে কিংবা কিছু, একজন যখন ওকে ধোয়া শুরু করে, সবাই তাকে ধোয়া শুরু করে। এই জিনিসগুলো না তখন আমার মধ্যে একটু কাজ করা শুরু হলো, যে না এটা তো করা যাবে না। 15 তো আমি গার্লস গ্রুপ ক্রিয়েট করলাম। 2014-এ একবার আসানকে নিয়ে আমি বাইরে গিয়েছিলাম, এবং বাইরে যাওয়ার পরে ওর একটা হেলথ চেক আপের জন্য আমরা বমরুংরাতে গিয়েছিলাম। তো ওখানে ওর একটু লং টাইম থাকতে হতো। MBK-তে আমরা শপিং করতে গিয়ে তখন দেখেছিলাম যে ওখানে একটা ফ্রি মেকআপ ওয়ার্কশপ হচ্ছে। সো আমি আবার তখন, আসান বললো যে তুমি এখানে টাইম পাস করতে পারবা, যে কোনো একটা ব্র্যান্ডের একটা ফ্রি মেকআপ ওয়ার্কশপ হচ্ছিল। তো ওইখানে আমি 3 দিন 3 ঘন্টা করে ক্লাস করি, এবং ওই সময় আবার ফেসবুকে কোনো লাইভ অপশন আসে নাই। লাইভ অপশনটা মনে হয় 15-এর শেষে অথবা 16-এ আসছে। বাট এখনকার যে ট্রেন্ডি মেকআপগুলো, ওইটার যে মানে টুলসগুলো আমরা ইউজ করি, লাইক বিউটি স্পাঞ্জ, ব্রাশ দিয়ে আই মেকআপ করা, এইগুলো আমি তখন ফার্স্ট দেখি। এবং ও তখন না একটু অ্যাডিকশন ঢুকেছে আমার মধ্যে, যে আল্লাহ এত এত যে আমরা পার্লারে মেকআপ করতেছি, এটার সাথে এটার কোনো মিল নাই। লাইক আপনি কি একটু মেকআপ হলিক ছিলেন আগে থেকেই? এবং আমার আসলে আর্টের নেশা ছিল ছোটবেলা থেকে। এবং ওই যে আমার যে SSC-র যে ব্রেকটা ছিল না, তখন আমি চারুকলাতে আর্ট শিখেছিলাম ভাইয়াদের কাছে, কিছু সিনিয়র ভাইয়াদের কাছে, এবং আমি রিয়েল লাইফ স্কেচ পর্যন্ত গিয়ে তারপর হচ্ছে এইটা আবার ওই যে ফ্যামিলি অ্যালাউ করে না, মানে
এই কারণে হচ্ছে ওটা কন্টিনিউ করা হয় নাই। ফাইন। তারপর হচ্ছে যেটা আমি ওই জিনিসগুলো পোস্ট করতাম, যেটাতে অনেকে আনকমন কিছু পেলো। আমার তখন ততদিনে গার্লস গ্রুপে কিছু এন্টারপ্রেনার ঢুকে গেছে এবং যাদেরকে জাস্ট আমি শুধু নর্মাল ওদের কাছ থেকে প্রথমে, কিন্তু আমি ছিলাম 2015-এ ওদের কাছে আমি ছিলাম কি বলবো ক্লায়েন্ট। আমি ওদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতাম, ভাল লাগতো, সেগুলো আমরা রিভিউ দিতাম। এরকম করতে করতে আমি একবার একটা চ্যারিটি করলাম। আমি আমি কিন্তু তখন স্পন্সর মানেই জানি না। তো আমি একটা উইন্টার চ্যারিটি করলাম, মানে আমি বছরে 2টা চ্যারিটি আগে সবসময় পার্সোনালি করতাম। তো একবার মনে হলো চ্যারিটিটা আমি পোস্ট দিই, আমি দেখলাম হিউজ রেসপন্স এবং আমাকে তখন 2টা এন্টারপ্রেনার এরকম বললো যে শাহিদ আপু, তোমার এইবারের উইন্টার চ্যারিটিটা আমি স্পন্সর করতে চাই। তো আমি বললাম যে স্পন্সর মানে কি হয় সেটা? ও বললো যে স্পন্সর মানে আমি কন্ট্রিবিউট করব, আমি এত টাকা দিব এবং তুমি এটা আমাকে এরকম তোমার ব্র্যান্ডটা মেনশন করবা। ব্র্যান্ড মেনশন করবা, ব্যানারে নাম দিবা। আমি বলছি এরকমও হয়? এমনি এমনি টাকা দেয়, শুধু নাম বলার জন্য টাকা দিবা এরকম? তো এভাবে করে হচ্ছে ওর এন্টারপ্রেনাররা ঢুকে গেছে, ওদের আবার কিছু লাইভ সেশন থাকতো। তো ওরা বলতো এটা তো একটু ডিস্টার্বিং যে এভাবে মানে হুদাই লাইভ করে, আমরা তো বাই পেইড, আমরা আমাদের লাইভে টাইমটা উনি মেনটেন করে নাই। সেই এইভাবে হচ্ছে আমি একদিন একটা পোস্ট দিলাম, আমি কাউকে পার্সোনালি নক না করে আমি বললাম যে আমাদের গ্রুপটা এতদিন খুব এলোমেলো চলেছে, আমরা এখন কিছু রুলস করছি সবার সুবিধার্থে। সো এই রুলসটা হচ্ছে এরকম এরকম, আমরা যে কোনো দিন যে কেউ লাইভে আসতে পারবো না হুটহাট গ্রুপ থেকে। আমরা লাইভে আসার আগে অ্যাডমিনস মডারেটরদের পারমিশন নিব, একটা নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে আমরা আসবো যে আজকে আমরা এই কন্টেন্টে ডিসকাস করব। আমার ছেলেবেলা, আমার স্কুল লাইফ, আমার বাসার লাইফ, এরকম একটা কন্টেন্ট ফিক্স করে দিলাম এবং একজন মানুষ উইকলি একবার আসতে পারবে লাইভে গ্রুপ থেকে। এরকম কিছু স্কুল গার্ল, কলেজ গার্ল কিংবা কিছু হাউস ওয়াইফ, তারা আমার এই যে মেকআপের পোস্টগুলা, আমার লাইফস্টাইলের, এইটাকে তারা খুব অ্যাপ্রিসিয়েট করতো এবং ওদের জন্য কিন্তু আমি বাধ্য হয়েছিলাম যে লাইভে এসে মেকআপ করার। ওই সময় লাইভে এসে মেকআপ করে দেখাতেন? আচ্ছা, যে শাহিদ আপু তোমার যে নরমাল লুকটা ওইটা একটু দেখাও। আচ্ছা, এটা আপনার জায়গা থেকে কখনোই মানে এটাকে আমি ইংরেজি শব্দ কি বলে, মানে আত্মসম্মানে লাগার জায়গাটা কি ছিল কিনা? কারণ আপনি যেহেতু একটা ফ্যামিলিতে বিলং করেন। এই কারণেই আমি আমার গার্লস গ্রুপ থেকে লাইভ হইতাম। হ্যাঁ, বাইরে থেকে হতেন না? বাইরে থেকে মানে পেজ থেকে হতেন না, গ্রুপ থেকে? শুধুমাত্র আমার গার্লস গ্রুপের জন্য। ওকে। এরপরে হচ্ছে গার্লস গ্রুপ থেকে, এরপরে বেস্ট পার্টটা হচ্ছে এটাই, আমি এই জন্যই বললাম যে আমি টুকটাক সামটাইমস রাতের বেলা হচ্ছে ওই সিক্রেট, ওটা তো একটা সিক্রেট গ্রুপ, ওই গ্রুপের মেম্বাররা ছাড়া কেউ দেখতো না। গল্প করতাম, আড্ডা দিতাম, যখন সবাই বোরিং হতো আমরা মেকআপ করতাম, কথা বলতাম, ওদেরকে প্রোডাক্ট রিভিউ দিতাম। এরকম করতে করতে একটা সময় দেখলাম যে অনেক ছোট ছোট ইউটিউবার মাত্র ইউটিউব চ্যানেল খুলছে কিংবা পেজ খুলছে, তারা এবার বলতেছে শাহিদ আপা আমরা তোমাদের গ্রুপ থেকে লাইভ টিউটোরিয়ালগুলো করব। তো আমি তো খুবই ইন্সপায়ার হলাম, ওরা আসলো, ওরা করে। এরকম করতে করতে মেকআপ ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু অ্যাজ এ গ্রুপ অ্যাডমিন একটা জায়গা অলরেডি করে নিয়েছিলাম। তখন মানে এই মেকআপ এখন তো ঘুরে ফিরেই দেখা যায় নিউজ ফিডে, কেউ মেকআপ করছে, কেউ কাপড় বিক্রি করছে। উইথ ডিউ রেসপেক্ট, দিস ইজ আ ভেরি অনারেবল জব। বা বিভিন্নভাবে বিভিন্ন তো লাইভ আসছে। তখন ইনিশিয়ালি কি অবস্থা এতটা রমরমা ছিল? এতটা রমরমা ছিল না। এটা 2017-এর কথা, তো এখনকার মতো এত ছিল না। তো আমাকে আমার ফেসবুক থেকে ওরা, মানে আমার গ্রুপ থেকে বলতেছে শাহিদ আপু তোমার ইউ শুড ক্রিয়েট এ পেজ অর ইউটিউব চ্যানেল, যাতে তোমার এই লুকগুলো আমরা দেখতে পারি। আর আমার তখন মনে হতো যে হ্যাঁ, আমার অফিসে আমার আন্ডারে 4টা মার্কেটিংয়ের ছেলে, ওরা দেখবে ম্যাডাম লাইভে গিয়ে মেকআপ করতেছে, এই জিনিসটা না। মানে আপনি তখন শখের বশেই করতেছেন? শখের বশেই। এখন যেটা হইলো ফার্স্ট ইন্সপিরেশন যেটা, সেটা হচ্ছে যে আমার কাছে কিছু মানুষ তাদের বেসিক মেকআপ কোর্সটা করতে চাইতো, আমি নিজে সাজবো এরকম। তখন আপনি কি শিখে এসেছেন? মানে ওই ব্যাংককের ওটাই শুধু? আমি কিন্তু ওইটাও যে শিখেছি, ওটাও আমি কখনো কাউকে বলি না, কারণ ওটা আমি টাইম পাস করার জন্য শিখেছিলাম, কিন্তু ওটা আমার কাজে লাগছিল। এরপর যেটা হলো যে যখন হচ্ছে ওরা এরকম, তখন আমি আসানকে বললাম, এবং আসান দেখে যে আমি অফিস থেকেও লাইভ হই গ্রুপে, অফিস থেকে লাইভ হয়ে গেছে আর কি। হ্যাঁ, মজা পেয়ে গেছি তখন। অফিসে একটু সাডেন এরকম রুম খুলে দেখে আমি লাইভ হচ্ছি, পরে বলতেছে আমি লাইভে, বলছে লাইভটা শেষ হওয়ার পর বলে অ্যাকচুয়ালি তুমি কি করতে চাও, অ্যাকচুয়ালি তুমি কি করতে চাও? তারপরে আমি বলছি শোনো, তোমার এই রিয়েল এস্টেট বিজনেস এটা খুবই নিরস, আমি এখানে কোনো মজা পাই না, আমি ছোট ছোট কোর্স করাবো, পেজ ক্রিয়েট করব, ইউটিউব চ্যানেল খুলবো, এখান থেকে আমি কিছু করব। তখন ও বললো তোমার এটা একটা বয়স ইউটিউব চ্যানেল খুলবা, হ্যাঁ এটা একটা কিছু হইলো। তো আমার এইটা নিয়ে একটু কয়েকদিন একটু মুড অফ ছিল, যে মানে মন খারাপ।
ফট করে ও আমাকে বলে কি, একটা কাজ করতে পারো একদিন রাতে। আমি বললাম কি? বলে তোমার তো এই যে যাদের নাম তুমি নাও ইউটিউবার মেয়েগুলা, ওর কাজ ভাল লাগে, ওর সাথে শেয়ার করতাম সবই, মানে আমাদের সবসময় হচ্ছে কি আমাদের সারাদিনের কথাবার্তা বলে আমরা রাতে ঘুমাইতাম। আজকে এটা হলো, এটা হলো, এটা হচ্ছে একটা রিফ্রেশমেন্ট আমার। তো পরে বলতেছে তুমি যে এই মেয়েদেরকে নাও, এদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম করো, অ্যাসোসিয়েশন করো। হ্যাঁ, তো আমি বলছি মেকআপের আবার অ্যাসোসিয়েশন কি? বলতেছে যে না, তুমি এই যে তুমি বলো এত এত মেয়েরা ইউটিউবে আছে, পেজে আছে, ওদেরকে নিয়ে একটা অর্গানাইজ প্ল্যাটফর্ম করো। তো প্ল্যাটফর্ম কি হবে? তখন ও রিয়েল এস্টেটের ভাষায় আমাকে বুঝাইলো যে ইটস লাইক রিহ্যাব। রিহ্যাব কি করে? রিহ্যাব কিছু ডেভেলপারকে সার্টিফাইড করে, যারা রাজুকের রুলস রেগুলেশন মেনটেন করে প্রপার মানে ভালো ম্যাটেরিয়াল দিয়ে বিল্ডিংগুলো করে। রিহ্যাব তো কিছু কোম্পানিকে সার্টিফাইড করে তাদের হ্যান্ডওভার প্রজেক্ট দেখে। তুমি ওই রকম, মানে কতটা ডিটেইলে সে আমাকে বুঝাইছে যে তুমি ওই রকম যেসব মেয়েরা সার্টিফাইড মেকআপ আর্টিস্ট কিংবা যেসব ব্লগাররা রেপ্লিকা প্রোডাক্ট দিয়ে কাজ করে না, তোমরা তোমাদের ভাষায় কি বলো বুঝে বলতেও পারতেছে না আমার সেক্টরটা, এই ধরনের কোয়ালিটিফুল এদেরকে নিয়ে তুমি একটা কোয়ালিটি পিপলদেরকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন করবা। এবং যেটা যে তোমার এই অ্যাসোসিয়েশনের নাম শুনলেই মানুষ বুঝবে যে যেহেতু ও মানে পরবর্তীতে ও অ্যাসোসিয়েশনটার নাম যেটা দিয়েছে ওটা হচ্ছে ম্যাবঅ্যাপ। ওটা এখনো আছে? হ্যাঁ, আমি এখন ম্যাবঅ্যাপ থেকেই আমার বেশি অ্যাক্টিভিটি। ওকে, সো ওখানে কারা কারা ইনভলভ? হ্যাঁ, এখানে যেটা হলো তো ম্যাবঅ্যাপের, আমি এটা বললে সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে না, যে আমি আপনাকে কোশ্চেনগুলো ভাবেই করছি কারণ এই মেকআপের সম্পর্কে তো হ্যাঁ, আমার হ্যাঁ, কোনো হ্যাঁ। সম্পৃক্ততা নাই ইনফ্যাক্ট, সে কারণে যে এটা এখনো আছে কিনা ওটা ওখানে হ্যাঁ, আছে কিনা। এটা আছে। Okay. অ্যান্ড আই এম দ্য ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট অফ ম্যাবঅ্যাপ। অ্যান্ড Okay. ম্যাবঅ্যাপ হচ্ছে মেকআপ আর্টিস্ট অ্যান্ড বিউটি ব্লগার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটা অলরেডি বাংলাদেশের ইউটিউবার এবং মেকআপ আর্টিস্ট এবং ব্লগার্সদের কাছে অনেক জনপ্রিয়। ওয়াও। অনেক জনপ্রিয়। এবং এই ম্যাবঅ্যাপটা যখন আমি ফরমেশন করলাম, তখন আমি নিজে চিন্তা করলাম যে আমি কিছু কোর্স করাবো। তখন আবার আসান আমাকে বলতেছে মেকআপে তোমার সার্টিফিকেট আছে, তুমি যে কাউকে সার্টিফিকেট দিবা? আপনি কি পরিমাণ সময় দিতেন আমি ওখানে মানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসে? সোশ্যাল মিডিয়া আপনার যেটা একটা বিজনেস প্রতিষ্ঠান হতে যাচ্ছে হ্যাঁ। বা এটাই আপনার ফিউচার হবে অনলাইনে, এটা আপনি তখনও কি ভাবতেছিলেন নাকি তখন আপনি শখের বসে করে যাচ্ছেন? তখনও শখের বসে করতেছি, দেখি কি যে আমি 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 আপনাকে প্রথমেই বলেছি যে আমি কোনো কিছু নিয়ে ক্রেজি কিংবা ফিউচারে এটা এমন কিছু করব প্ল্যান করে ওরকম করতাম না, কোনো কিছু ছিল বাট না? প্ল্যানিং কিন্তু ওর মাথায় থাকতো। আচ্ছা, ও খুব প্ল্যানার ছিল। হ্যাঁ, Okay. আসান খুবই প্ল্যানার এবং ওর ও বুঝতে পারছিল সামহাউ এটার ফিউচার আছে। সামহাউ ততদিনে ফিউচার আছে এটা বুঝতে ওকে, পারতেছে। সো আপনাকে বললো যে আপনার কোনো ইয়া আছে তারপরে কিনা, ট্রেনিং বললো আছে কিনা? হ্যাঁ। হ্যাঁ, তারপরে বললো তোমার তো কোনো সার্টিফিকেট নাই, সো তোমাকে সার্টিফাইড হতে হবে। অ্যান্ড ম্যাবঅ্যাপটা করার আগে আমি যেটা করলাম সেটা হচ্ছে বাংলাদেশে তখন দেখতাম ছোট্ট ছোট্ট কিছু ব্লগাররা ওরা মেকআপ ওয়ার্কশপ দিচ্ছে অ্যাজ এ ট্রেনার। অ্যান্ড আমি ওদের ওয়ার্কশপগুলোতে কিছু ব্লগার আছে আমি আসবো এটা শুনেই খুশি, তো শাহিদ আপু তুমি আসবা। আবার কিছু ব্লগারকে আমি একদম পেমেন্ট করে একদম অ্যাজ এ পার্টিসিপেন্ট আমি যাইতাম যে অ্যাকচুয়ালি হাউ দে আর ওয়ার্কিং এটা অবজার্ভ জানার করার জন্য, জন্য। এবং আলটিমেটলি আমি বাংলাদেশের টপ 26 ইউটিউবার, পেজ ওনার, মেকআপ আর্টিস্ট, গ্রুপ অ্যাডমিনকে নিয়ে ইনভাইট করে একটা পার্টি করে, মানে একটা প্ল্যাটিনাম গ্র্যান্ড বনানীর হোটেলটাতে 4টা টিভি চ্যানেল এবং মানে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া 7-8টা অ্যারেঞ্জ করে অ্যাসোসিয়েশনটার জন্ম দিলেন। অ্যাসোসিয়েশনটাকে অ্যানাউন্স করলাম এবং ওখান থেকেই সাডেন পিক করলাম আমার ইসি মেম্বার কারা হবে। সো অ্যাসোসিয়েশনের কিছু গভর্নমেন্ট ফর্মালিটিস আছে যেটা আসলে এখন করা যায় না বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশন এসে। সো ওই প্রসেসিংটা আমাদের হয় নাই জন্য এটাকে আমরা এখন অ্যালায়েন্স হিসেবে ধরছি। সো ম্যাবঅ্যাপ অ্যাজ অ্যালায়েন্স কাজ করছে এবং প্রথম বছর এটা নিয়ে খুবই খুবই বিতর্ক হয়েছে যে হুইসি যে এরকম করবে। বাট আমি জানি যে আমার যে ব্লগার আছে এবং আমার যে মেকআপ আর্টিস্ট যারা আছে তারা এটা থেকে বেনিফিটেড হবে, ডেফিনেটলি বেনিফিট হবে এবং অ্যাসোসিয়েশনগুলো হওয়া উচিত। যারা সম হ্যাঁ। পর্যায়ের কাজগুলো করে, বিচিং থাকে, অনেক একজন কিছু। হ্যাঁ ঝামেলা থাকে, আমরা ন্যাচারালি এগুলো করতে খুব মজা পাই। কিন্তু এইটার প্ল্যাটফর্মটা তৈরি হলে হয় কি, মানে বেনিফিটেড হওয়া যায়। হ্যাঁ। একজনের প্রবলেম আরেকজন ঝাঁপায় পড়া যায়, ভয়েস রেজ করতে অনেক বেশি ইজি হয়। এটা আমরা অনেকেই বুঝি না। যাই হোক, এটা একটু অন্যরা একটু এরকম করতেছিল যে উনার নিজের কোনো মেকআপ পেজ জেলাস নাই, জেলাস জেলাস না জেলাসও না, একটু কৌতূহল যে উনার নিজের কোনো মেকআপ পেজ নাই, কোনো ইউটিউব চ্যানেল নাই, কিন্তু উনি ঠাপ করে একটা অ্যাসোসিয়েশন করে ফেললো। এখন ওই যে বললাম যে জন্মসূত্রে গ্রুপ নিয়ে কাজ করে আমি মজা পাই বেশি। আমি বাংলাদেশে প্রথম মেকআপ আর্টিস্ট অর মেকআপ ট্রেনার কিংবা কি বলবো সোশ্যাল মিডিয়ার কোনো একটা যদি কিছু আমি হয়ে থাকি, আমি বাংলাদেশে প্রথম যে কিনা আমার নিজের পার্সোনাল পেজ ক্রিয়েট করার আগে আমি আমার গ্রুপ
অ্যাসোসিয়েশন তৈরি করেছি এবং আফটার ক্রিয়েটিং দ্যাট অ্যাসোসিয়েশন তখন আমি আমার পেজ খুললাম। আমার অ্যাসোসিয়েশনে আমার আন্ডারে যারা ছিল তারা এখন বলতেছে তোমার এবার একটা পার্সোনাল পেজ থাকা উচিত, যেখানে তুমি ম্যাবাবের অ্যাক্টিভিটিসও দিবা এবং তোমার তো কিছু আছে শাহিদ আপু। এরপরে হচ্ছে শাহিদাস বিউটি ওয়ালেট নামে আমি আমার পেজটা ক্রিয়েট করলাম। ওটার লাইক বা পেজ ফলোয়ার কত? ওটাতে 2 লাখ প্লাস ফলোয়ার, 2,27,000 ফলোয়ার আছে। এবং তখন যেটা হচ্ছে ডেফিনেটলি আমার কিছু সিনিয়র পার্সন আছে যারা মেকআপটাতে অনেক আগে থেকে কাজ করছেন, তাদের মধ্যে এটা উনাদের জায়গায় আমি থাকলে মনে হতো যে 2 দিন হয় না এই মেয়ে 2-3 বছর এসে কি করলো এটা। বাট আমি তো নতুনদেরকে নিয়ে কাজ করছি এবং এরপরে যেটা করলাম ম্যাবঅ্যাপটাকে ফরমেশন করার পরই আমরা 5 জন ইসি মেম্বার প্রথম ইন্টারন্যাশনাল মেকআপ কোর্স করে আসি দিল্লিতে, আসিয়ানা ব্রাইডাল মেকআপ একাডেমি থেকে। মাধুরী দীক্ষিতের কাছ থেকে আপনার যে সার্টিফিকেট বা অ্যাওয়ার্ড নেওয়া ওটা কি ওটাই? না, ওটা আরো পরে। এটা আরো পরে। এবং এই যে আমরা ইন্টারন্যাশনালি সার্টিফাইড হয়ে আসলাম, এরপর থেকে আমাদেরকে নিয়ে যতটুকু তর্ক বিতর্ক ছিল মোটামুটি কমে গেল, ওইটা কমে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে আমি যখন অ্যাসোসিয়েশনটা ক্রিয়েট করি ওখানে আমি বাংলাদেশের পপুলার কানিজ আলমাস খান আপু, আফরোজা আপু যারা আছেন সিনিয়র, ওনাদেরকে একটা অ্যাডভাইজারের সম্মান দিয়েই ম্যাবাবে এনেছি। ওনারা আছেন, ওনারা হ্যাঁ, ওই টাইমে কানিজ আপু দেশের বাইরে ছিলেন এবং আমাদের যে কোনো ইভেন্টে ওনারা থাকবেনই। মানে আমার কানিজ আপু তো আমার আইডল, মানে শি ইজ আ বিউটিফুল পারসন। কানিজ আপু আমার যে কি আমি বুঝাইতে পারবো না। আমি তাকে ইন্টারভিউ করেছি, ওনার হয়তো মনে নাই, টেলিভিশন ইন্টারভিউ করেছি। আচ্ছা, অসাধারণ মানুষ, অনেক আপু ভালো আমাকে মানুষ। অনেক স্নেহ করেন, অনেক। এবং বাংলাদেশে এই মেকআপটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শি ইজ আ পায়োনিয়ার, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং আপুর নামটাই ইনাফ। এবং মজার ব্যাপার হচ্ছে আপু নিজেই মাঝে মাঝে অনেকদিন আমাকে চুপচাপ দেখলে আপু ফোন দিবে, কিরে পিচ্ছি তোর খবর নাই কেন, এরকম। সো যাই হোক, পরে হচ্ছে ম্যাবঅ্যাপ ফরম্যাট করার পরে আমি সার্টিফাইড হয়ে আসার পরে এরপর থেকে আমি আমার ট্রেনিং কোর্সগুলো শুরু করি। আচ্ছা, এখন শুধু লাস্ট আমি আমার লাইফের যে মজার পার্টটা সেটা একটু ব্রিফ করি। সেটা হচ্ছে যে আমি ট্রেনিংটা করাতে করাতে একটা সময় ট্রেনিংয়ে আমার খুব পপুলারিটি বাড়তে থাকলো। বাড়তে একটা সময় আমি একটার পর একটা ওয়ার্কশপ দিতে থাকলাম এবং পার্সোনাল কোর্স করাতে থাকলাম। ম্যাবঅ্যাপ থেকে ওয়ার্কশপ অর্গানাইজ করলাম। পাশাপাশি যেহেতু আমার ইচ্ছা ছিল আমি ব্লগার্স এবং মেকআপ আর্টিস্ট নিয়ে কাজ করবো, ম্যাবঅ্যাপটার নামও যেহেতু এটা, পাশাপাশি আমি যেটা করলাম কিছু গ্রুপ ক্যাম্পেইনের মাধ্যমে মাত্র পেজ ক্রিয়েট করেছে এরকম একটা ছোট্ট ইনফ্লুয়েন্সার, যে নাকি কখনো আশাও করে না যে তাকে একটা ব্র্যান্ড একটা প্রোডাক্ট পাঠাবে অ্যাজ এ গিফট। ওই রকম একটা ব্লগার থেকে শুরু করে বাংলাদেশের টপ ব্লগার যারা মানে এই ক্যাটাগরির, তারা সবাই ম্যাবঅ্যাপের সাথে একই আমব্রেলার নিচে অনেক বড় বড় মানে ব্র্যান্ডের ক্যাম্পেইন করছে। বিউটিফুল। আপনি কোনো আউটলেট কি দিয়েছেন, মানে কোথাও কোনো আউটলেট আছে নাকি শুধুমাত্র অনলাইন বেসিক কাজ করছেন? আমাদের এখন পর্যন্ত সবকিছু ফ্রিল্যান্সিং এই হচ্ছে সব ফ্রিল্যান্সিং অনলাইনে। হ্যাঁ, এবং লাস্ট কোভিড সিচুয়েশনে আমাদের পুরো বাংলাদেশে যখন অনেকেই ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগছিল, তখনও ম্যাবঅ্যাপের ব্লগাররা, আমি বলি যে ম্যারিকোর 1-2টা ক্যাম্পেইন করে এক একজন এমন আছে ঘরে বসে 30-40 হাজার টাকা আর্ন করছে। এই আর্নিং এর জায়গাটা আমি একটু যেতে চাই। সেটা হচ্ছে যে আপনার যেই অনলাইন অ্যাক্টিভিটিস এখন মেকআপ নিয়ে, এটা যদি আমি অ্যাসেট চিন্তা করি, এটা ডেফিনেটলি ইজ অ্যান অ্যাসেট। এটার অ্যাসেট ভ্যালু কত এখন? বা আপনার যদি মান্থলি ইনকামের জায়গাটায় আমি আসি, প্রমোশনাল জায়গাটা থেকে, আমি জানি এটা আপনাকে আমি জিজ্ঞেস করছি যাতে করে মানুষজন ইন্সপায়ার হয়, কারণ আমি সেই স্টোরিটা আবার রিভিল করতে চাই, ছোটবেলার সেই কনজারভেটিভ। আমার আসলে আপনাদের তো বেসিক্যালি প্রোডাক্ট প্রমোশন থেকে পেমেন্ট আসে। এক্স্যাক্টলি। আমি এখন পর্যন্ত হাইয়েস্ট মান্থলি 5 লাখ ইনকাম করেছি বাংলাদেশে বসে ট্রেনিং করিয়ে, ঘরে বসে কোর্স করিয়ে। সো দিস ইজ আ স্টোরি। আমি শুধু একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলে যে একদম প্রথম যদি বলেন একেবারে স্কুল লাইফ, কলেজ লাইফ এবং এমনকি মানে সংসার জীবন, এই 3টা জীবন ওনার সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মেয়ে মেলাতে পারবেন, একই রকম, একেবারেই প্যারালাল। কিন্তু ওনার চিন্তা ছিল সামহাও জীবনে কোথাও না কোথাও আমাকে ক্লিক করতেই হবে, এবং সেটার জন্য উনি হাজব্যান্ডের অফিসে বসছেন, সেটার জন্য উনি জব করেছেন, 4টি সন্তানের মা হয়েছেন। অনেকে একটা সামলাতে পারে না, অনেকে একটার জন্য অনেক বেশি কমপ্লেন করে, এবং সেখানেও অনেকে বলতে পারেন যে ওনার 4টা সন্তান কেউ না কেউ ম্যানেজ করেছে। সেই জায়গাটায় উনি কি পরিমাণ কেয়ারফুল ছিলেন সেটার গল্প আপনারা শুনেছেন। এবং শেষ পর্যন্ত এসে উনি যে কাজটা করলেন, সেই কাজটাও ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা অনেক ওনার বা যে আভিজাত্য, সেই জায়গা থেকে অনেকে প্রশ্ন করতে পারেন, প্রশ্নবিদ্ধ হতে পারেন, সেই রকম একটা সময় সে কাজ শুরু করা। কারণ মেকআপ আর্টিস্ট হওয়া, মেকআপ নিয়ে কাজ করা খুব একটা সম্মানের চোখে কিন্তু ওই সময় আমাদের দেশে দেখা হতো না। সেই রকম একটা জিনিসকে উনি বাংলাদেশে এমন একটা জায়গায় নিয়ে কাজ করার চেষ্টা করছেন বা নিয়ে গেছেন, যেটা অনেকের জন্যই অত্যন্ত লোভনীয়
মানে আইকন আসলে যে কোনো কাজ করেই হওয়া যায়। আর সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেও যে উনি বড় ধরনের হ্যারাসমেন্টের শিকার হননি বিষয়টা এরকম না, সেটাও উনি খুব সুন্দরভাবে মিটিগেট করেছেন। দ্যাটস অ অসাম স্টোরি। প্রথম কথা হচ্ছে ইটস আ বিউটিফুল স্টোরি এবং